দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জেলা পর্যায়ে গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। ৬-৭ বার কারেন্ট গেছে, আধা ঘন্টা থাকে না। তারপর আমার চোখে সমস্যা, পড়তে অনেক কষ্ট হচ্ছে। বিদ্যুতের কারণে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হতেছে। বিদ্যুৎ আসে 5 মিনিট থেকে আবার চলে যায়। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ঘাটতি অন্তত ৩,০০০ মেগাওয়াট। হরমুজ প্রণালীর জটিলতা কাটছেই না, বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানির দাম। এবারে পুরো আয়োজন। দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। বিশেষ করে রাতের বেলাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে নেই বিদ্যুৎ। এভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে গাইবান্ধার এসএসসি পরীক্ষার্থীদের। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং এর ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিদ্যুতের কারণে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হতেছে। বিদ্যুৎ আসে 5 মিনিট থেকে আবার চলে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ আসে না। রাতেই 2-3 বার করে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যায় মানে 1 ঘন্টা ছাড়া আসতেছে না। আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। ৬-৭ বার কারেন্ট গেছে, আধা ঘন্টা থাকে না। তারপর আমার চোখে সমস্যা, পড়তে অনেক কষ্ট হচ্ছে। পটুয়াখালীতে ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে 4 থেকে 5 বার আর রাতে 6 থেকে 7 বার করে লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে জেলার 25,000-এর বেশি এসএসসি পরীক্ষার্থী। বারবার কারেন্ট যাচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, ফ্যান চলতেছে না, কারেন্ট নাই, গরম লাগতেছে। পরীক্ষা চলাকালীন যদি এরকম বারবার কারেন্ট নিয়ে যাওয়া হয় তাহলে তো আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, গরমে পড়া যাচ্ছে না, দিনের বেলা কারেন্ট যাচ্ছে, রাতের বেলা পড়তে বসছি, কারেন্ট যাচ্ছে। নড়াইলে ফিলিং স্টেশনের জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎ ফেরার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। গত 1 সপ্তাহ ধরে তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। একে একে বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে চাহিদার বিপরীতে ঘাটতি ৩,০০০ মেগাওয়াট। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতির প্রত্যাশা করছে সরকার। দেশ জুড়ে একদিকে চলছে তাপপ্রবাহ, অন্যদিকে মারাত্মক আকার ধারণ করেছে লোডশেডিং। একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলছে বৈশ্বিক জ্বালানি সংকট। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে গত 1.5 মাস ধরে জ্বালানি সংকটে দেশের পাম্পগুলোর সামনে এমন দীর্ঘ লাইন এবং হাহাকারের চিত্র যেন থামছেই না। এর সাথে সর্বশেষ যুক্ত হয়েছে জ্বালানি সংকটের কারণে দেশের অন্তত অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা। এমন সংকট তবে কিভাবে মোকাবেলা করছে সরকার? 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব 28 তারিখের দিকে। মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। সরকারি হিসেবে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় 17,000 মেগাওয়াট। এর মধ্যে ঘাটতি আছে 3,000 মেগাওয়াট। তবে সেচ সুবিধা নিশ্চিতে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির কথা বলছেন এই কর্মকর্তা। আমাদের ফুড সিকিউরিটিটা অনেক বেশি চিন্তা করতে হবে, যাতে খাদ্য আমদানি আমরা আমাদের বেশি না করতে হয়, সেই দিকে খেয়াল রেখে বড় মৌসুমের ফসলটা যাতে উৎপাদিত হয়। আমরা যে গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নতি করব, হ্যাঁ, এবং ঢাকায় লোডশেড দিব, সেই বিষয়টার একটা প্ল্যানিং হচ্ছে। জ্বালানি সক্ষমতা বাড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে অন্তত 10% উন্নীত করার পরামর্শ দিচ্ছেন এই বিশ্লেষক। চায়না যেরকম আরেকটা জিনিস করেছে, ওদের 30% গাড়ি ইলেকট্রিক ভেহিকেল ইভি
তো ওদের 30% কম ইয়েতে তরল জ্বালানি লাগছে। পাকিস্তানও একটা এই 1.5-2 বছরের মধ্যে একটা রেভলিউশনের মতো করে ফেলেছে। তারা খুব কুইকলি প্রায় 10 থেকে 15,000 মেগাওয়াটের সোলার করে তাদের আমদানি, গ্যাসের আমদানি, এলএনজির আমদানি সাংঘাতিকভাবে কমিয়ে দিচ্ছে। অনেকে বলে নাকি 2 বছরে $12 বিলিয়ন তাদের সাশ্রয় হয়েছে। ইভেন 1,000-2,000 মেগাওয়াটও যদি বাড়াতে পারি আমাদের সোলার, তাহলে আমাদের প্রায় $500 মিলিয়ন to $1 বিলিয়ন সেভ হয়ে যায়। বুধবার রাতে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন দেশের চেতনা সমুন্নত রাখতে গ্রামের পাশাপাশি রাজধানীতেও লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি সংকট নিরসনের পদক্ষেপের বিষয়ে 300 বিধিতে বিবৃতি দিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন হয়েছে 14,126.35 মেগাওয়াট। 2,086 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষিতে সেচের ক্ষেত্রে পর্যাপ্ত ডিজেল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরও পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে বলে স্বীকার করেছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের এটি যে কনসার্ন সেটি এক্সপ্রেস করেছিলেন উনি, তাপ ছড়িয়ে পড়েছে। বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সাথে সেটির গড় মিল রয়েছে। গতকাল বিদ্যুতের সর্বোচ্চ যে চাহিদা ছিল সেই চাহিদার প্রায় 16,000 মেগাওয়াট, তার বিপরীতে গতকাল আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি 14,126.35 মেগাওয়াট। অর্থাৎ আমাদেরকে 2,086 মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। যেহেতু ফসল ওঠার মৌসুম, অর্থাৎ কোনোভাবেই আমাদের কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। জ্বালানি সংকটে সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ, সঙ্গে বেড়েছে সব ধরনের পরিবহনের ভাড়া। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। এই অবস্থায় ভারসাম্যহীন আয় এবং ব্যয়ের চাপে নিম্ন ও মধ্যবিত্তরা। রাজধানীর রাজারবাগ ফিলিং স্টেশনের এই দীর্ঘ লাইনে বলে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। জ্বালানির জন্য এই সংকট শেষ হবার নয়, এটি এখন ঢাকার প্রতিদিনের নিয়মিত চিত্র। দীর্ঘ 11 ঘন্টা অপেক্ষার পর ফিলিং স্টেশনে পৌঁছেছে তেলবাহী এই গাড়ি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তেল বিক্রিও সীমিত পরিসরে চলছে। বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ লেগেছে এখন সাধারণ মানুষের জীবনে। যখন ডিউটি থেকে আসি তখনও ছেলে ঘুমায়, আবার যখন ডিউটি থেকে বাসায় যাই তখনও ছেলে ঘুমায়। এর ছাড়া মনে করেন যে দৈনন্দিন যে বাজারে যে যাওয়া আসাটা সেটাও আমাদের হচ্ছে না। আমি আসছি 6টার দিকে, সকাল 6টায় আছে, এখন বাজে মাত্র 11টায়। আজকে ভোর 4টার সময় আসছি। গত কয়েকদিন আগে আমি আসছি রাত্রে 10টায় আর দিনের 11টায় গেছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অসহায় তারা। ডিজেল নিতাম 9,000, এমনও হতে পারতো আমি প্রতিদিন 9,000 পেট্রোলও পেতাম। সেইখানে আমার বরাদ্দ এখন দেয় 4,500, 11:30 থেকে অকটেন 4,500 পাই। সেটা অতি জোর হলে 3টা 4টা, হাইস্ট 5টার সময়, বিকাল 5টার সময় শেষ হয়ে যায়। সংকট মোকাবেলায় নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে স্বস্তি কবে ফিরবে সেই অপেক্ষায় পুরো দেশ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি সংকটে নারায়ণগঞ্জে অলস পড়ে রয়েছে অসংখ্য পণ্যবাহী লাইটারেজ জাহাজ। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ফলে বাড়ছে দ্রব্যমূল্য। অন্যদিকে পণ্য খালাস না হয় সমুদ্র বন্দরের বহিনোঙরে বেশি সময় থেকে মাদার ভেসেলগুলোকে দিতে হচ্ছে অতিরিক্ত মাশুল। চট্টগ্রামের মাদার ভেসেল থেকে নারায়ণগঞ্জে পণ্য পরিবহন করে প্রায় 250টি লাইটারেজ জাহাজ। জ্বালানি সংকটে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 50টিতে। ফলে সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের বাজারে। তেল না পেয়ে নারায়ণগঞ্জে অলস পড়ে আছে অসংখ্য লাইটারেজ জাহাজ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ আমদানিকারকেরা।
লাইটারেস জাহাজ না মেলায় বড় জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, ফলে বাড়ছে মাশুল। লাইটারেস জাহাজ মালিকরা বলছেন, জ্বালানি সংকট নিরসন চেয়ে লাইটারেস জাহাজ মালিকদের সংগঠনের পক্ষ থেকে 2 দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো সুরাহা মেলেনি। অনেক জাহাজ লাইটার তেলের অভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত সেলিং করতে পারে না, চিটাগাং এর দিকে মুখ করতে পারে না। ভেসেলগুলো আসতে পারতেছে না, না আসার কারণে আমাদের কোম্পানির কাজকামও বন্ধ হয়ে যাচ্ছে। বলতেছে তেল নাই, জাহাজ যখন আজকে খরিদ করছি 3 দিনে আসার কথা, 7 দিন 10 দিন 15 দিন হয়ে যায়, জাহাজ লাইটারই পায় না, লাইটারই হইতেছেন। জ্বালানি সংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিবে বলে আশা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের। নারায়ণগঞ্জে প্রতিদিন এখানে একেবারে সাহাঘাট থেকে কাশপুর পর্যন্ত অলমোস্ট প্রায় 200 থেকে 250 লাইটারেস জাহাজে পণ্য পরিবহন নিয়ে দাঁড়ায় থাকতো, কিন্তু তেলের সংকটের কারণে বর্তমানে আমাদের এখানে 50 থেকে 60টা জাহাজের বেশি আর দেখা যাচ্ছে না। জ্বালানি সংকটটা যাতে অতি দ্রুত নিরসন করা হয় সেই ব্যাপারে সরকার যথেষ্ট ব্যবস্থা নেবেন বলে আশা করছি। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে লাইটারেস জাহাজের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। লালমনিরহাটের কালীগঞ্জে অন্যের ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি তেল নিতে যাওয়া একজনকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপার হাট বাজারে এমন ঘটনা ঘটেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। হেনস্থার শিকার ব্যক্তি একটি গ্যারেজের কর্মচারী। তিনি বলেন, গ্যারেজের মালিকের নির্দেশে অসুস্থ এক শিক্ষকের কার্ড ও টাকা দিয়ে তেল নিতে লাইনে দাঁড়ালে ইউএনও কার্ড চেক করার সময় কোনো কথা না বলেই তাকে থাপ্পড় মারেন। তবে ইউএনও শামীমা আক্তার দাবি করেছেন, ফুয়েল কার্ডের ব্যক্তি সঠিক না হয় কেবল গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে, গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও রেল নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সরকার বাসের ভাড়ার সমন্বয় করেছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। নতুন ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়েছে। আর আন্তঃজেলার বাসের ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 23 পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই 10 টাকা রাখা হয়েছে। বলতেই পারেন আপনি। আমি বলছি যে প্রক্রিয়াটা কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। রাজধানীতে শনিবার পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, রবিবার থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। এছাড়া পরবর্তী 7 দিন অর্থাৎ 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনাও রয়েছে। চলতি মাসে সাগর শান্ত থাকায় কোথাও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখন পর্যন্ত নেই। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ আগামী 25 তারিখ পর্যন্ত একইভাবে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখ থেকে মূলত 27, 28, 29, 30 এমনকি মে মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত হচ্ছে এসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ডাকসুর নেতা
এবি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাজধানীর শাহবাগে হামলার শিকার হয়েছেন। আজ সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। ঘটনার পর জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানায় নেওয়া হয়। এই হামলার ঘটনায় ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এবি জুবায়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিক ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আহতদের দেখতে রাতে ঢাকা মেডিকেলে গিয়েছেন ডাকসুর নেতারা। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের অথর্ব প্রশাসনকে বলতে চাই, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না, তাদের এটা নিয়ে কোনো ধরনের ভাবনা নাই, নাটক। তাদের চিন্তা হলো সে হচ্ছে পল্টন অফিস নিয়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ে জটিলতা যেন কাটছেই না। বৈশ্বিক জ্বালানি তেলের বাজার আটকে রয়েছে এই জলপথে। ইরান প্রথমবারের মতো এই প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি করেছে। আটকে রয়েছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি আলোচনা। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের পুঁতে রাখা মাইন অপসারণে 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। ইরানের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করতে অন্তত 6 মাস লাগতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে বুধবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। তাই এই জলপথ দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অনেকটা সময় চড়া থাকতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালী ও আশেপাশের প্রায় 1400 বর্গ কিলোমিটার এলাকা বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এই বিস্তারিত এলাকা জুড়ে মাইন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে 3টি জাহাজে আইআরজিসির হামলা চালানোর খবরে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম দাঁড়ায় $103। আলোচিত এই জলপথে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো ইরান টোল আদায় করেছে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলে আসছেন, হরমুজ প্রণালীতে কোনো রকম টোল আদায় মেনে নেওয়া হবে না। এদিকে ইসরায়েল লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি শেষ হবে রোববার। এর মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠকে বসবে দেশ দুটি। তবে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়ে এখনও কিছু নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ঢাকার ধামরায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছিল। নিহতের মা প্রবাসী হওয়ায় সে তার নানির সঙ্গে বসবাস করত। তার পরিবার জানিয়েছে, নাহিদা আক্তার বিকেলে ঘরে পড়ছিল, তখন তার নানি বাইরে যান। তিনি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেশে গত 24 ঘন্টাতে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামে 39 শিশুর প্রাণ গেল। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 194 রোগীর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 125টি শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে 847 জন রোগী। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহের 2 দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত হয়। আজ দ্বিতীয় দিনেও আপত্তি ওঠে আইনজীবীদের একাংশ থেকে। মিছিল হয় হাইকোর্ট প্রাঙ্গণে। তেল, গ্যাস বা অন্যান্য সংকট কাটিয়ে কোর্ট চালু রাখার আহ্বান জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কালো পতাকা কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তারা। বাংলাদেশ বিচার বিভাগের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।
অন্যান্য দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ যেমন ব্যস্ত থাকে, আজকে কিন্তু একেবারেই নীরব ভূমিকা পালন করছে। এর কারণ ভার্চুয়ালি বিচার কার্যক্রম চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অনলাইন ভিত্তিক বিচার কার্যক্রম কি আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আমরা জেনে আসি এই ভার্চুয়ালি বিচার কার্যক্রম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। ভার্চুয়াল বিচার ব্যবস্থা হচ্ছে এমন একটি আদালত ব্যবস্থা যেখানে অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ আমরা যেমন কোনো বিচার কার্যক্রম চলাকালে দেখি যে বিচারক, দুই পক্ষের আইনজীবী এবং পক্ষগুলো সশরীরে আদালতের এজলাস কক্ষে উপস্থিত থাকেন। এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু তাদের অনুপস্থিতিতে অর্থাৎ অনলাইনের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই বিচার ব্যবস্থা পরিচালিত হয়। সুপ্রিম কোর্টের চলমান ভার্চুয়াল বিচার কার্যক্রমকে অ্যাটর্নি জেনারেল সাধুবাদ জানালেও কিন্তু এর বিপক্ষেই অবস্থান করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। কয়েকদিন ধরেই তারা এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, কালো পতাকা মিছিল করছেন। তারা জানাচ্ছেন যে যেখানে সরকার থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই, তাহলে এর প্রভাব কেন সুপ্রিম কোর্টের ওপরেই বর্তায়? এই সুপ্রিম কোর্টের রেজিস্টার সেকশন থেকেই রিপোর্ট এসছে যে গতকাল তো ভার্চুয়াল কোর্ট হয়েছে, গতকাল বিভিন্ন মামলার শুনানি হয়েছে 700, 21 তারিখে হিয়ারিং হয়েছে 2000-এর অধিক। এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। যদি আগামী সপ্তাহের মধ্যে নিয়মিত কোর্ট চালু না হয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী তাদের নিজস্ব গাড়িতে এসে তাদের চেম্বারে বসে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। চলমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের এমন নির্দেশনা আসলেই কতটুকু প্রভাব বিস্তার করে, এমন প্রশ্নই এখন জনমনে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে দখলে নিতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকেলে মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এমন ঘটনা ঘটে। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে হামলা এবং দখল অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় ওই এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের কয়েকটি দোকান, ভবনের কাঁচ এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের এপ্রিল মাসের বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সংকট সমাধানে সমাজের বিত্তমান ব্যক্তি, রাজনৈতিক কর্মী এবং রাষ্ট্রের কাছে আর্থিক অনুদান চেয়েছেন তিনি। আজ রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে 100 কোটি টাকা দিয়ে 2024 সালের 10 আগস্ট যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। এরপর 834টি শহীদ পরিবার এবং 14,000-এর বেশি আহত যোদ্ধাকে 337 কোটি টাকার অনুদান দেওয়া হয়। বাকি টাকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গেলেও বিষয়টির সুরাহা এখন পর্যন্ত হয়নি। আজকের মূল বিষয়টাই ছিল বাবু ফাউন্ডেশন এবং পরের যে মহিলাকে দেখছেন বাচ্চা কোলে। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 8 ঘন্টায় সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ আসনে। সেখানে শতকরা 87% বেশি ভোট পড়েছে। এই আসনটি মুসলমান অধ্যুষিত। এছাড়া লালগোলা এবং ভগবানগোলা আসন দুটিতেও যথাক্রমে শতকরা প্রায় 85% এবং 84% ভোট পড়েছে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম আসনে বিকেল 3টা পর্যন্ত ভোটদানের হার ছিল 81%। এদিকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একই অভিযোগ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আবারও খেলার খবর জানাচ্ছি। ঢাকার ফুটবলকে বাঁচাতে জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ঘরোয়া লিগের আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে
60টির বেশি ক্লাবের প্রতিনিধিরা জড়ো হন। এ সময় স্পোর্টস ক্লাবগুলোর নানা সমস্যা তুলে ধরা হয়। ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করা হয় ক্লাব কর্তাদের পক্ষ থেকে। ক্লাবগুলো ভালো থাকলে দেশের ক্রীড়াঙ্গনও ভালো থাকবে, তাই ক্লাবগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রাতের দীপ্ত সংবাদ। এই খবরের মধ্য দিয়ে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জেলা পর্যায়ে গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ঘাটতি অন্তত 3000 মেগাওয়াট। হরমুজ প্রণালীর জটিলতা কাটছেই না, বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানির দাম। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আর আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।